So, hello everyone, I hope you all are fine. Welcome to NHS's official YouTube channel. So, today we will discuss another new topic of your electric field portion. Okay, so electric field আজকে আমরা যেটা টপিক যেটা ডিসকাস করব এটা হবে তোমার গজ ল নিয়ে। কিন্তু গজ ল পড়ার আগে আমাদের আরো দুইটা জিনিসের বিষয় আমরা পড়তে হবে। একটা হলো এরিয়া ভেক্টর, একটা হলো ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, সো দেখো, তো চলো আমরা প্রথমে আগে এরিয়া ভেক্টরটা নিয়ে আগে আমরা পড়ি। এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টরের আইডিয়াটা থাকা দরকার গজ ল পড়ার আগে। আর গজ ল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু মানে পার্ট তোমার ইলেকট্রিক ফিল্ড পোর্শনে। ওকে, বিকজ গজ ল সবসময় মোটামুটি কোয়েশ্চেন থাকে, ডেরিভেশন একটা থাকে আর নিউমেরিক্যাল একটা তো পরীক্ষাতে থাকেই থাকে। সো এটা পড়ার আগে আমরা এরিয়া ভেক্টর আর ফ্লাক্সটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা এরিয়া ভেক্টরটা দেখি। দেখো নামের মধ্যে কি আছে, এরিয়া ভেক্টর। এখন কথা হলো এরিয়া যে এই এরিয়াটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? তোমরা কি মনে হয়? নিশ্চয়ই পড়েছো তোমার ক্লাস 11 এ এরিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, এরিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তার ডাইরেকশন লাগে না। এরিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, yes, no doubt area is a scalar quantity, yes. কিন্তু আমরা যখন ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে বা ইলেকট্রিসিটি নিয়ে যখন ডিল করি, স্পেশালি গজ ল যখন আমরা ডিল করি, গজ লতে যখন এরিয়া আসবে, দেখবে সারফেস এরিয়া আসে, তখন কি করতে লাগে? আমার এরিয়াকে বাই ফোর্স আমার ভেক্টর বানাতে লাগে। বুঝতে পারলে? এরিয়া তো নিয়মে তো স্কেলার কোয়ান্টিটি, ইয়েস, কিন্তু গজ ল পড়ার সময় আমার এরিয়াকে তোমার এজ এ ভেক্টর ট্রিট করতে লাগে। তো এরিয়াটা যদি আমার ভেক্টর বানাতে হয়, তাহলে আমার কি করতে লাগবে বলো তো? এরিয়াকে যদি আজকে এরিয়া তো নিচে স্কেলার কোয়ান্টিটি, মানে তার ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউড অলরেডি আছে, তো তাকে যদি আমার ভেক্টর বানাতে লাগে, আমার কি করতে লাগবে? একটা ডাইরেকশন ফিট করতে লাগবে তার মধ্যে। ঠিক আছে, একটা ডাইরেকশন ফিট করতে লাগবে। ডাইরেকশন যেসব কোয়ান্টিটিস গুলার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুইটাই থাকে, তাদেরকে কি বলা হয়? তোমার ভেক্টর কোয়ান্টিটি। তো আজকে আমাদের এরিয়াকে যদি ভেক্টর বানাতে লাগে, তার ম্যাগনিটিউড তো অলরেডি আগে থেকে আছে, তার ডাইরেকশন দিতে লাগবে। আর একটা ভেক্টরের ডাইরেকশন দেখে, ডাইরেকশন আমরা কি দিয়ে বোঝাই? একটা ভেক্টর এ ভেক্টর, তাকে স্প্লিট করলে আমরা কি পাই? মডুলাস অফ এ, যেটা বোঝায় তার ম্যাগনিটিউড। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, যেটা বোঝায় তার ম্যাগনিটিউড, আর তার সাথে আরেকটা কি থাকে? এটা কি বলা? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। সো এই ইউনিট ভেক্টরের কাজটা কি থাকে? এই ইউনিট ভেক্টরের কাজ থাকে ওই যে এ ভেক্টরের ডাইরেকশনটা বোঝানো। এই ইউনিট ভেক্টরটাই কি করে ডাইরেকশন বোঝাবে যে কোনো ভেক্টরের। ইউনিট ভেক্টরের ডাইরেকশন যেদিকে থাকে, ওই ভেক্টরটার ডাইরেকশন কোন দিকে থাকে? ওই দিকেই থাকে। ওকে, তখন কথা হলো আমি একটা এরিয়ার মধ্যে আমি কি করব? ইউনিট ভেক্টর আমি অ্যাটাচ করব। ঠিক আছে, এখন অ্যাটাচ তো যেরকম খুশি করলে হবে না, আমার একটা ফিক্সড ল মেনে চলতে লাগবে। তো আমরা এরিয়ার মধ্যে যখনই আমরা একটা এরিয়াতে যদি আমার ভেক্টর বানাতে লাগে, তখন আমরা কি করি? একটা ইউনিট ভেক্টর অ্যাড করি। আর ইউনিট ভেক্টর যে অ্যাড করি, কিরকম ইউনিট ভেক্টর অ্যাড করি? আউটওয়ার্ড নর্মাল ড্র করে। আউটওয়ার্ড নর্মাল, ঠিক আছে? ইউনিট ভেক্টর যেটা থাকে এটা কিন্তু আউটওয়ার্ড নর্মাল থাকে ফ্রম সারফেস। ঠিক আছে, ইউনিট ভেক্টর যেটা আমরা ড্র করি, এটা কি থাকে? আউটওয়ার্ড নর্মাল ফ্রম দ্য সারফেস থাকে, সারফেস এরিয়াকে ভেক্টর বানাতে হলে। তো দেখো, তোমাকে সিম্পল আমি এক্সাম্পল দেখিয়ে দিই। এই যে আমার এই যে হোয়াইট বোর্ড, তার কি আছে? একটা সারফেস এরিয়া আছে। এই যে এটা সারফেস এরিয়া, এই পুরোটা তার সারফেস এরিয়া। এটা তো কখন এটা কি? এটা তোমার স্কেলার কোয়ান্টিটি, ম্যাগনিটিউড আছে। তখন যদি তাকে আমার ভেক্টর বানাতে লাগে, আমার কি করতে লাগবে? একটা ইউনিট ভেক্টর অ্যাটাচ করব। আর ইউনিট ভেক্টর অ্যাটাচ কোন দিকে করব? আউটওয়ার্ড নর্মাল, মানে এরোটা যে ইউনিট ভেক্টর এরো থাকে না, এরোটা কি থাকতে লাগবে? সারফেস এরিয়া থেকে তোমার নর্মালি বের হতে লাগবে, বেরিয়ে আসতে লাগবে। ঠিক আছে, ভিতরের দিকে ঢুকলে হবে না।
ওকে, মানে আমি যে অবমান করো এই প্যানটা দিয়ে আমি দেখাচ্ছি, এই যে প্যান, এটা মনে করো তার এরো, তা আউটওয়ার্ড নর্মাল আমি এই যে আমার হোয়াইট বোর্ডের মধ্যে কেমনে ফিট করব, এইভাবে। দিস ইজ আউটওয়ার্ড নর্মাল 90 ডিগ্রি। আর এরোটা দেখো, এরোটা পারফেক্টলি তোমার এখান থেকে বেরিয়ে, যেমন মনে হচ্ছে এইটা যখন বেরিয়ে যাচ্ছে, পেনটা বেরিয়ে যাচ্ছে না সারফেস থেকে। ওকে, সো এটা হলো তোমার আউটওয়ার্ড নর্মাল। আমি যদি আউটওয়ার্ড নর্মাল এরকম ড্র করি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, সো সবসময় আউটওয়ার্ড নর্মাল তোমার ড্র করতে লাগবে এরিয়াকে ভেক্টর বানাতে হলে, এরিয়া ভেক্টর হিসেবে ট্রিট করতে হলে। ওকে, তো মনে করো আমি মনে করি এটা একটা, আমি যদি একটা কিউব যদি আঁকি, ঠিক আছে, কিউবের তোমার 6টা সারফেস থাকে, কিউবের 6টা সারফেস থাকে, এবং 6টা সারফেস আউটওয়ার্ড নর্মাল আমি কিরকম ড্র করব, এইভাবে। এইটা এই সারফেসের জন্য আউটওয়ার্ড নর্মাল এদিকে থাকবে, এদিকে না, এদিকে তো আমি কিউবের ভিতরে ঢুকে যাচ্ছি। আউটওয়ার্ড নর্মাল যে ড্র করব এটা এদিকে থাকবে, এই সারফেসের জন্য আউটওয়ার্ড নর্মাল কোন দিকে থাকবে, এদিকে, এদিক দিয়ে বেরোবে, এদিকে ভিতরে ঢুকে, এটা তো ভিতরে ঢুকে যাবে কিউবে। নর্মাল এমন ভাবে আসতে হবে যাতে ওই সারফেস থেকে এটা বের হয়ে আসে। এইটার আউটওয়ার্ড নর্মাল কোন দিকে আঁকবো, এদিকে, এনকে। এইটার আউটওয়ার্ড নর্মাল এদিকে বের হয়ে আসবে, এইটা আউটওয়ার্ড নর্মাল এদিকে, ওই যে পিছন দিকে যেটা সারফেস আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো এরিয়াকে যদি আমার ভেক্টর যদি বানাতে যদি লাগে, তাহলে আমি কি করতে লাগবে, তোমার আউটওয়ার্ড নর্মাল আমার সবসময় ড্র করতে লাগবে। ঠিক আছে, আউটওয়ার্ড নর্মাল মানে যেসব সারফেস থেকে তোমার নর্মাল তোমার পারপেন্ডিকুলারলি বের হয়ে যায়, সারফেসের ভিতরে তোমার ফিগারের ভিতরে তোমার ঢুকে না। ওকে, তখন আমরা এটাকে, এরিয়াটাকে আমরা বলি এরিয়া ভেক্টর। ওকে, এই কনসেপ্টটা নিয়ে রাখবে। এখন হতে পারে আরে কোনো অনেক এক্সাম্পলস থাকে, মনে করো এখন এরকম একটা সারফেস, এখন এরকম একটা সারফেস, তা আউটওয়ার্ড নর্মাল তো এদিকেও হতে পারে, এদিকেও বের হতে পারে, এদিকেও বের হতে পারে, ইয়েস হতে পারে। কিন্তু এটা আমরা দেখবো এটাকে আমরা কিভাবে ট্যাকল করতে পারি প্রবলেমে। ওকে, গজলতে এমনি তো দেখো এখানে দুই দিকে আউটওয়ার্ড নর্মাল ড্র করা যায়, নো প্রবলেম, ইট ইজ কারেক্ট। গজলতে আরেকটা যে কন্ডিশনস থাকে, এটাকে ইউজ করলে এই অ্যাম্বিগুইটিটা তোমার সরে যায়। ওকে, সো আমরা আশা করি আমরা এরিয়া ভেক্টরের উপরে আমাদের কনসেপ্ট ঠিক হয়ে গেছে। ওকে, এরপর আমরা নেক্সট যেটা জিনিস পড়বো, এটা তোমার ইলেকট্রিক ফ্লাক্স, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফ্লাক্সটা আমরা পড়তে লাগবে। ওকে, ইলেকট্রিক ফ্লাক্স। So next topic is your electric flux. So electric flux তার ডেফিনিশনটা দেখে রাখবে, বা আমি তোমাদেরকে দিয়ে দেবো, বইতে দেবে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশন তোমার দেওয়া আছে। সো প্রথমত বুঝতে লাগবে যে ফ্লাক্স জিনিসটা কি। ইলেকট্রিক ফ্লাক্স আমি পরে বুঝবো ফ্লাক্স। ফ্লাক্স এই ওয়ার্ডটা তোমার কি বোঝায়, জল খাওয়ার ফ্লাক্স না, ঠিক আছে, জল গরম জলের ফ্লাক্স বা ঠান্ডা জলের ফ্লাক্স না, অ্যাপল ইউএক্স ফ্লাক্স। অ্যাকচুয়ালি ফ্লাক্স জিনিসটা বোঝায় যে কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জায়গা বা কোনো একটা রাস্তা বা কোনো কিছু জায়গা থেকে মানে কত অ্যামাউন্ট অফ কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তোমার বেরোচ্ছে, কত অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি তোমার বেরোচ্ছে। ওকে, যেমন আমি সিম্পল ভাষায় বলি, দেখো এখন যেমন তোমাদের লকডাউন পিরিয়ড চলছে, তো তোমার পাড়ার থেকে, তোমার গলি থেকে বা রাস্তার মধ্যে, ঠিক আছে, বা গলি থেকে যে মানুষগুলো যে বেরোবে, মনে করো তোমার ঘরে যে তোমার গলির ভিতরে আছে, এখান থেকে যে মানুষগুলো বেরোবে এটা কি হবে, তোমার কম হবে, ঠিক আছে, বা যে মানুষগুলো তোমার পরিবেশ থেকে বাইরে কোনো জায়গায় তোমার যাবে, হয়তো কোনো কাজে যেতেও পারে, এটা কি হবে, তোমার কম হবে। পরিবেশ টাউন থেকে, পরিবেশ যে তোমার যে ডাইভারশন যেটা তোমার আছে, এখান থেকে যে তোমার বেরোবে মানুষ, এটা কি থাকবে, কম থাকবে। বা তোমার পাড়া থেকেও কি হবে, তোমার মানুষগুলো তোমার কমই বেরোবে। মানে ওইটাই যে নাম্বারস অফ পিপলস, ঠিক আছে, কামিং আউট ফ্রম ইয়োর নিয়ার বাই লেন, ওকে, বা গোয়িং থ্রু দ্য রোড ইজ লেস। মানে এখানে বলবো আমি মানুষের ফ্লাক্স কম, ঠিক আছে। ফ্লাক্স মানে হলো কিছু অ্যামাউন্ট, কিছু কোয়ান্টিটি, কি অ্যামাউন্টে বেরোচ্ছে, কতটুকু বেরোচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে, ঠিক আছে, এটাই হলো ফ্লাক্স। আজকে মনে করো তুমি একটা জলের পাইপ নিয়েছো, একটা জলের পাইপ যেটা নিয়েছো এটাতে কি হচ্ছে, বেশি বেশি জল বেরোচ্ছে, আরেকটা জলের পাইপ দিয়ে কম জল বেরোচ্ছে, তাই এখানে আমি কি বলবো, জলের ফ্লাক্সটা তোমার বেশি। ওকে,
তখন মনে করো কোনো ফেস্টিভ সিজন এসে গেল, পূজা, ঈদ বা তোমার ধরে নাও ক্রিসমাস যদি তোমার থাকে, ঠিক আছে, এই সময় কি হয় মানুষের ফ্লাক্স কি হয়ে যায়, বেশি হয়ে যায়। পূজার সময় বা ঈদের সময় বা ক্রিসমাসের সময় দেখবে অনেক মানুষ তোমার গলি থেকে পাড়া থেকে বেরোচ্ছে, মানুষের ফ্লাক্স বেশি হয়ে গেছে, তখন বলা হয় ফ্লাক্স বেশি, মানুষ একটা গলি থেকে বা রাস্তা থেকে বেশি বেশি অ্যামাউন্টে যাচ্ছে। ওকে, তো এটাকে বলা হয় তোমার ফ্লাক্স, জলের ফ্লাক্স, মানুষেরও ফ্লাক্স। ওকে, তো আমরা এখানে তোমার বলছি কি, আমরা বলছি পড়ছি এখানে ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। তো আমার ইলেকট্রিক ফ্লাক্স আমার এখানে স্টাডি করতে লাগবে। তো ইলেকট্রিক ফ্লাক্স অ্যাকচুয়ালি কি? ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ড ধরে নাও, আর ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি দিয়ে বুঝাই? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো ফ্লাক্স হলো, ইলেকট্রিক ফ্লাক্স হলো একটা সারফেস এরিয়া দিয়ে, একটা সারফেস এরিয়া, ওই জন্য আগে আমরা এরিয়া ভেক্টর করলাম, একটা সারফেস এরিয়া দিয়ে, মনে করো একটা সারফেস এরিয়া দিয়ে, এটা মনে করো একটা সারফেস, একটা সারফেস এরিয়া দিয়ে তোমার কত অ্যামাউন্ট অফ বা কতটা তোমার লাইন্স অফ ফোর্স, ফিল্ড লাইন্স অফ ফোর্স তোমার পাস হয়ে যাচ্ছে, এটাই হলো তোমার ফ্লাক্স। লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো আশা করি জানা আছে তোমাদের, ওই যে একটা চার্জ থাকলে পরে তার আশেপাশে রিজিয়নে তোমার ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। ওই ইলেকট্রিক ফিল্ডকে আমরা বোঝানোর জন্য কি করি, আমরা ফিল্ড লাইন্স ড্র করি, নানান রকম শেপের হয় এক একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। ওকে, ফিল্ড লাইন্স আমরা ড্র করি। তো ওই যে ফিল্ড লাইন্স, ঠিক আছে, ফিল্ড লাইন্স যখন বেরোবে চার্জ থেকে, তখন তার সামনে আমি যদি কোনো একটা সারফেস রেখে দিই এরকম করে, তখন এই সারফেস এরিয়া দিয়ে কতটা তোমার ফিল্ড লাইন্স তোমার পাস হয়ে যায়, ওই অ্যামাউন্টকে বলা হয় তোমার ফ্লাক্স। ওকে, মনে করো আজকে তোমার কাছে এখানে একটা চার্জ রাখা আছে, চার্জের মধ্যে কি আছে, অনেকগুলো ফিল্ড লাইন্স বেরোবে, এখানে কি আমরা কি জানি যে একটা চার্জ থেকে অনেকগুলো আমরা ফিল্ড লাইন্স আমরা ড্র করতে পারি, এটা কোনো লিমিটেশন নাই, কিন্তু টাচ করতে পারবে না, আমরা এখানে টাচ করে গেছে, ঠিক আছে। ফিল্ড লাইন্স গুলা এইভাবে, এইভাবে ফিল্ড লাইন্স গুলো বেরোচ্ছে, তখন তার সামনে আমি যদি একটা সারফেস এরিয়া যদি রেখে দিই, তার সামনে যদি একটা সারফেস এরিয়া আমি যদি রেখে দিই, ওই সারফেস এরিয়াটা দিয়ে কত অ্যামাউন্ট অফ তোমার, কতটা তোমার ফিল্ড লাইন্স বের হয়ে যায় এই সারফেস দিয়ে, এটাকে বলা হয় তোমার ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, বুঝা গেছে? সো দেখো, এটা হলো তোমার মেজার। তো আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলতে কি বুঝলাম? ইট ইজ দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য তোমার সারফেস। ওকে, অ্যামাউন্ট অফ ফিল্ড লাইন্স, কতটা ফিল্ড লাইন্স তোমার সারফেস এরিয়া দিয়ে তোমার পাস করে যায়, এটাই হলো তোমার ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, লাইন্স অফ তোমার ফিল্ড লাইন্স যেগুলা। এখন দেখো, এখন এই জিনিসটা হলো, এই যে ফ্লাক্স যেটা, এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে বুঝাই, এই ফ্লাক্সকে কিন্তু আমরা ফাই দিয়ে বুঝাই। এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি কিন্তু, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি। এখন দেখো, বা স্কেলার কি করে আমরা বুঝলাম, দেখো কিভাবে। এখন দেখো, এই যে ফ্লাক্স যেটা, ফ্লাক্স কখন বেশি হবে, ফ্লাক্স কখন বেশি হবে, তখন একটা সিম্পল ওয়েতে তুমি বোঝার চেষ্টা করো। মনে করো আজকে তোমার এটা তোমার সান, এটা তোমার সান আছে। ওকে, আর কি করলে সানে তুমি কি করলে, কিছু তোমার ধরে নাও তোমার কোনো ড্রেস বা এমনি কোনো কাপড়, নর্মাল কিছু জিনিস তুমি শুকাবার জন্য দিয়ে দিয়েছো এখানে, ঠিক আছে, এইভাবে পুরো কাপড় বা কিছু তোমার ড্রাই হওয়ার জন্য আমরা দিয়ে রেখে দিয়েছি এখানে। ওকে, এখন দেখো, এই যে কাপড়টা যেটা রাখলাম, এটা শুকাবে কি করে, সান রেজ বা সান রেজ গুলা বা হিট যেটা, এটা দিয়ে তোমার থাকবে যাবে। তখন এইভাবে বোঝার চেষ্টা করো যে এখন এই যে কাপড়টা বা ড্রেসটা তোমার কত তাড়াতাড়ি শুকাবে, কত তাড়াতাড়ি ড্রাই হবে, যখন তোমার যদি সান যদি তোমার বেশি ইয়ে থাকে, তার যদি যেমন এই যে সামার সিজনে, ঠিক আছে, গরম খুব বেশি, সানের যেমন হিটটা বেশি লাগে, ঠিক আছে, তখন কি হবে, কাপড়টাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তোমার ড্রেসটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে। এর মানে গরম বেশি, তো এই জন্য তোমার তাড়াতাড়ি তোমার যে কাপড়টা যেটা যেটা যেখানে যেগুলো ময়েশ্চার ছিল এগুলো তোমার শেষ হয়ে যাবে। সো এইভাবে কখন দেখো, ফ্লাক্স কনসেপ্টটাও তোমার এরকম,
দেখো আমরা এরকম ভাবতে পারি যে সান থেকে এরকম রেস বেরোচ্ছে, ঠিক আছে, সান থেকে তোমার রেসগুলো বেরোচ্ছে, অনেক এনার্জেটিক রেসগুলো বেরোচ্ছে তোমার সামারে, এটা সাপোজ, তো তাতে শুকিয়ে যাবে তোমার ড্রেসটা। তখন হলো সেম এরকম তোমার ফিল্ড মানে সরি ফ্লাক্স। ফ্লাক্স হলো যে আমার একটা সারফেস এরিয়া দিয়ে যত বেশি তোমার ফিল্ড লাইন্স বেরোবে, ঠিক আছে, যত বেশি ফিল্ড লাইন্স বেরোবে তত বেশি কি হবে তোমার ফ্লাক্স হবে, ফ্লাক্সের ভ্যালু হবে। ওর ফিল্ড লাইন্স বেশি কখন হবে, ফিল্ড লাইন্স বেশি কখন হবে যদি ইলেকট্রিক ফিল্ড বেশি হয়, ঠিক আছে। এখন যদি মনে করো বৃষ্টি সিজন এসে গেল, সান তোমার ঢেকে গেল মেঘের মধ্যে, অতটা হিটটা তো পাচ্ছে না, এই জন্য কাপড় শুকাতে তোমার টাইম লাগবে। তো সেম এরকম যদি আমার যদি ইলেকট্রিক ফিল্ড ভ্যালু কম যদি হয়, তাহলে ফিল্ড লাইন্স যে বেরোবে এটাও কি হবে, কম হবে। দেখো ফিল্ড লাইন্সের প্রপার্টিস আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যদি ইলেকট্রিক ফিল্ড বেশি যদি বুঝাতে যদি লাগে তখন ফিল্ড লাইন্স আমার বেশি ড্র করতে লাগে, আর যদি আমার ফিল্ড লাইন্স যদি মানে ইলেকট্রিক ফিল্ড যদি কম যদি থাকে তাহলে আমি কি করব, ফিল্ড লাইন্স কম আঁকবো। ওকে, তো এখন যদি আমার কোনো একটা সারফেস দিয়ে যদি বেশি বেশি ফিল্ড লাইন্স যদি পাস যদি হয়, ফ্লাক্স যদি বেশি যদি হয়, এর মানে কি ইলেকট্রিক ফিল্ড বেশি, ইলেকট্রিক ফিল্ড বেশি হতে গেলে ফিল্ড লাইন্সও বেশি হবে। ইয়েস, তো কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু যদি বেশি, এর মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার বেশি, ফিল্ড লাইন্স বেশি মানে ইলেকট্রিক ফিল্ড বেশি। এর জন্য ফ্লাক্স, ঠিক আছে, পাসিং থ্রু এনি সারফেস, flux passing through any surface is directly proportional to the electric field. দেখো ফ্লাক্স কখন ক্রিয়েট হবে, ফ্লাক্স কখন ক্রিয়েট হবে যখন ইলেকট্রিক ফিল্ড তোমার থাকবে, আর ইলেকট্রিক ফিল্ড কখন থাকবে তোমার চার্জ যদি থাকে, চার্জ থেকে তো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তখন যদি চার্জ বেশি অ্যামাউন্টে থাকে, বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড মানে বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, বুঝা গেছে। এর মানে আমার যদি কোনো একটা সারফেস এরিয়ার ফ্লাক্স বেশি কখন হবে যখন এই ফ্লাক্সের সামনে বেশি অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, বেশি অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, বেশি অ্যামাউন্ট অফ চার্জ থাকলে কি হবে, চার্জ বেশি মানে ইলেকট্রিক ফিল্ড বেশি, ফর্মুলা থেকে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড বেশি হলে আমরা লাইন্স অফ ফোর্স আমরা বেশি ড্র করি, ফিল্ড লাইন্স বেশি ড্র করি। তো আমার ফিল্ড লাইন্স যদি আমি বেশি যদি ড্র যদি করি তাহলে যে কোনো সারফেস এরিয়া হোক লাইন্স অফ ফোর্স মোটামুটি ভালোই তো পাস হবে তোমার। ওকে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এই জন্য ফ্লাক্স যেটা, ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কি তোমার তোমার ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। আর কি জিনিসের উপরে ডিপেন্ড করে, আর কি জিনিসের উপরে ডিপেন্ড করে, আর জিনিস করে তোমার ডিপেন্ড করে তোমার সারফেস এরিয়ার উপরে, ঠিক আছে, সারফেস এরিয়ার উপরে। কেন দেখো আমার সারফেস এরিয়া যদি ছোট যদি থাকে, ফিল্ড লাইন্স যদি বড় বেশি যদি হয়, ওই সারফেস দিয়ে তো বেশি পাস করতে পারবে না। ফ্লাক্স আমি বারে বলছি, ফ্লাক্স হলো একটা সারফেস এরিয়া দিয়ে কতটা ফিল্ড লাইন্স তোমার যায়। তখন যদি সারফেস এরিয়া যদি আমার কম যদি থাকে, সারফেস এরিয়া কম আর ফিল্ড লাইন্স তোমার বেশি, সারফেস এরিয়া কম আর ফিল্ড লাইন্স যদি বেশি যদি হওয়া যায় তবে কি ফ্লাক্স বাড়বে না, দুইটাই ঠিক, দুইটাই একসাথে বাড়তে লাগবে, ফিল্ডও বাড়তে লাগবে, সারফেস এরিয়াও বাড়তে লাগবে। আজকে মনে করো ফিল্ড লাইন্স তোমার খুব বেশি, অনেক বেশি ফিল্ড লাইন্স, কিন্তু তোমার সারফেস এরিয়া কম, তো অনেক বেশি ফিল্ড লাইন্স হলে কি হবে, এগুলো তো তোমার পাসই করবে না, ওইগুলোই খালি পাস করবে। অন যদি আমার সারফেস এরিয়া যদি বড় যদি করি, সারফেস এরিয়া যদি আমি বড় যদি করি, তার ম্যাগনিটিউড যদি বড় যদি করি, তাহলে ফিল্ড লাইন্সগুলো বেশি বেশি পাস হতে পারবে। এই জন্য ইলেকট্রিক ফ্লাক্স খালি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করে না, ইলেকট্রিক ফিল্ড তো বেশি হতেই লাগে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি বেশি না হয় বড় সারফেস এরিয়া দিলে কোনো লাভ হবে না, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হতে লাগবে, প্লাস একই সাথে তোমার সারফেস এরিয়ার ভ্যালু তোমার বেশি হতে লাগবে। সারফেস এরিয়ার ভ্যালু যদি বেশি যদি হয় তাইলে ওই বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্সের জন্য যে বেশি বেশি লাইন্স অফ ফোর্স বা ফিল্ড লাইন্স ক্রিয়েট হয়েছিল এগুলা বেশি বেশি অ্যামাউন্টে তোমার সারফেস দিয়ে পাস হয়ে যেতে পারবে, তাহলে ফ্লাক্সের ভ্যালু বাড়বে, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা বুঝলাম এটা হলো যে আমার যদি সারফেস এরিয়া যদি বেশি যদি হয়, সারফেস এরিয়া যদি বেশি যদি হয় তাহলে ফ্লাক্স আমার বেশি বাড়বে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি বেশি যদি হয় তাইলেও আমার কিন্তু ফ্লাক্সের ভ্যালু বাড়বে। এখন এগুলো ফ্যাক্টরস এনাফ, এগুলো ফ্যাক্টরস এনাফ তোমার
না, আরেকটা ফ্যাক্টরস আছে। দেখো কি, মনে করো তোমার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার, এই বৃষ্টি হবে তোমার দিকে, তো বৃষ্টি হবে। তো বৃষ্টি যখন হয়, মনে করো বৃষ্টি তোমার এইভাবে পড়ছে, বৃষ্টি তোমার পড়ছে এইভাবে, তখন তুমি যদি ছাতিটাকে যদি এইভাবে যদি রাখো, ছাতিটাকে তুমি যদি এইভাবে রাখো, তাইলে কি হবে, তুমি ভিজবে না। কেন কি, যত সব বৃষ্টি আছে সব কি হবে তোমার এইটায় পুরোটা তার মধ্যে সার্ফেসের মধ্যে পড়বে। ওই ছাতাটাকে তুমি যদি অ্যাঙ্গেলে যদি করে রেখে দাও, বৃষ্টি পড়ছে সিধা, ঠিক আছে, আর ছাতাটাকে তুমি রাখলে এইভাবে, ঠিক আছে, ছাতাটাকে তুমি রাখলে এইভাবে, তখন তখন কি হবে, কিছু বৃষ্টি তো আটকাবে আর কিছু কি হবে পড়বে, তুমি ভিজবে। ছাতা যতই বেশি বড় নিয়ে নাও, ছাতার সার্ফেসে যতই বেশি বড় হয়ে যাক না কেন, তুমি ছাতাটাকে যদি প্রপারলি বৃষ্টির লাইনের সাথে যদি না যদি রাখো, তুমি ভিজবে, ঠিক আছে। তো তো খালি সার্ফেস এরিয়া বড় হলে হয় না, তার সাথে একটা কি ফ্যাক্টর ইনক্লুড করতে লাগে তোমার, অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল। ওকে, তখন দেখো তোমাকে এইভাবে দেখাবে যে মনে করো এটা তোমার সান, ঠিক আছে, এক্সাম্পল এটা তোমার সান, ঠিক আছে, সান, আর তুমি কিছু ক্লোথ তোমার শুকাবার জন্য, ড্রাই করার জন্য তুমি দেবে। এখন যদি ক্লোথগুলো তুমি যদি এখানে, সান তো এখানে, ক্লোথ যদি তুমি যদি এখানে যদি দিয়ে দাও, এখানে দিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো, তাহলে কি তোমার ক্লোথ ক্লোথ কি তাড়াতাড়ি শুকাবে না? হ্যাঁ, টেম্পারেচার হাই হলে তোমার তো এমনি তো শুকিয়ে যাবে, বাট এখানে দিলে বেশি তাড়াতাড়ি শুকাবে না, এখানে দিলে বেশি তাড়াতাড়ি ড্রাই হবে তোমার। সানের রেজটা ডাইরেক্টলি যখন তার উপরে যখন পড়বে, এটা আমাদের কমন সেন্স, ঠিক আছে। মনে করো তুমি ইয়ের সামনে আছো, আমরা যখন রান্না যখন করি, কুকিং যখন করি, তখন কি করি, যে যেখানে তোমার গ্যাস বার্নার, যেখান থেকে তোমার লাইটটা উঠে, আগুনটা যেটা ওঠে, তার উপরেই রাখি, একদম উপরে, তার সাইডে রাখি নাকি, এখানে তোমার আগুন তোমার বেরোচ্ছে, আপনার সাইডে এরকম রাখলে কি হবে, বাসনটা মানে অত দূরে রাখুন না, এখানে সাইডে রেখে দিলাম, তখন কি কি হবে, রান্না হবে হবে না, ঠিক তার উপরে এখানে রাখতে হবে, তখন কি হবে, ম্যাক্সিমাম হিট পাবে। এখানে রাখলে কি হিট পাবে না, পাবে, পাবে, কিন্তু খুবই কম অ্যামাউন্টে। ইয়েস, যেখান থেকে হিট বেরোচ্ছে তার ঠিক উপরে যদি আমি যদি রাখি, এই যে এখানে, তখন কি হবে, রান্না তাড়াতাড়ি হবে, রান্না হবে। আর তার যদি সাইডে যদি রাখি বাসনটা, ইউটেন্সিলসটা, তাহলে কি হবে, রান্না হবেই না, কম হিট পাবে। তো সেম এরকম সারফেস এরিয়া বড় হতে লাগবে, ইয়েস আই এগ্রি, সারফেস এরিয়া বড় হওয়ার দরকার, কিন্তু এখন যদি সারফেস এরিয়াটা যদি প্রপার ওরিয়েন্টেশনে, প্রপার অ্যাঙ্গেলে যদি না থাকে, তাই ইলেকট্রিক ফিল্ডস কি পাস করতে পারবে? নো, ইলেকট্রিক ফিল্ডস পাস করতে পারবে না। আজকে তোমার সান এখানে তোমার রেজগুলা বেরোচ্ছে এইভাবে, রেজগুলা বেরোচ্ছে এইভাবে, ওকে। তখন যদি আমি যদি এই যে আমার এই ক্লথটাকে এখানে যদি রাখি, দেখো বহুত কম রেজগুলা বা কম সানরেজ পাচ্ছে, কম সানরেজ পাচ্ছে। তখন যদি আমি একদম সানের মুখামুখি করে যদি এখানে যদি রাখি, একদম সিধা সিধি করে, সোজা সোজা করে একদম রাখলাম, তখন কি হবে, ম্যাক্সিমাম সান লাইট দিয়ে পড়বে, চেষ্টা বুঝতে পেরেছো? তো আমি এখানে যত এরিয়া বড় দেই না কেন, আমার যদি প্রপার ওরিয়েন্টেশন যদি না যদি থাকে, তাইলে ইলেকট্রিক লাইন্স পাস করতে পারবে না। যেরকম তোমার গ্যাস বার্নার থেকে আগুন যখন বেরোয়, আমি যদি তার ঠিক উপরে যদি আমার যদি তোমার তোমার কড়াই বা বাসন বা ইউটেন্সিল যদি না যদি রাখি, রান্না হবে না। তার সাইডে রেখে দিলে হবে না, কেন কি তোমার কম হিট যাবে, হিট তো যাবে কিন্তু বাট কম থাকবে, এই জন্য প্রপার ওরিয়েন্টেশনে রাখা দরকার, ওকে। এই জন্য খালি পড়াশোনার ক্ষেত্রে খালি পড়াশোনা মুখস্থ করে করলে হয় না, প্রপার ওরিয়েন্টেশনে, প্রপার প্ল্যানিংয়ে করতে হয়, লাইক দিস। তো তো দেখো, তখন যদি কাপড়টাকে যদি আমি যদি এখানে যদি রাখি, ঠিক আছে, ক্লোথটাকে যদি এখানে যদি রাখি, তো এমনি একটা মানে ইয়ের মতো বলছি আর কি তোমার, তাইলে এই যে সানরেজগুলো, যে মনে করো সান এখানে সানরাইজগুলো এইভাবে এইভাবে বেরোচ্ছে, এই সানরাইজ আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত হলো তোমার, 90 ডিগ্রি,
90 ডিগ্রি হলে কি হচ্ছে, তোমার কোনো সান লাইটও পড়ছে না তোমার তার উপরে। আর যদি একদম সোজাসুজি যদি মুখ করে যদি রাখি, অ্যাঙ্গেল কত তোমার 0, আর 0 হলে দেখছি কি তোমার ম্যাক্সিমাম সানলাইট তোমার পড়ছে। মনে করো তোমার একটা, তুমি দেখছো যে একটা কাপড়ের মধ্যে তুমি একটা ব্ল্যাক একটা নিয়ে ক্লথ নিয়ে তুমি দেখছো কোন অ্যাঙ্গেলে রাখলে পরে সানলাইটটা বেশি পড়ে এটার মধ্যে। কিন্তু তুমি সাইডে যদি করে রেখে দাও এইভাবে, সান এদিকে আর ক্লথটা এদিকে, ব্ল্যাক কালারের ক্লথ তোমার এখানে রেখে দিয়েছো, তাহলে এখানে কি সানলাইট পড়বে? পড়বে না, বলতো তুমি যত বড় ক্লথ নিয়ে নাও। আর যদি একদম সানের দিকে মুখোমুখি করে যদি রাখো, তাইলে তোমার কিন্তু ম্যাক্সিমাম সানলাইট গিয়ে কিন্তু এই ক্লথে তোমার স্ট্রাইক করবে। এ থেকে কি বুঝলাম, এখানে এরকম যখন রাখলাম তখন অ্যাঙ্গেল কত হলো 90 ডিগ্রি করে। সান এখানে তোমার, আমি এটাকে এখানে রেখে দিলাম কাপড়টা, মনে করে এটা সান, এটা ঠিক আছে, সান এটা আমি ক্লোথটাকে রাখলাম, সানলাইট পড়বেই না এটার মধ্যে। সান এখানে, কাপড়টাকে আমি এখানে রাখলাম ব্ল্যাক কালার ক্লোথটাকে, তখন কি হবে তোমার সানলাইট সব পুরো সানলাইট তার মধ্যে গিয়ে পড়বে। তাহলে তখন তার মধ্যে অ্যাঙ্গেল কত হলো 0। আমি কি দিয়েছি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল যখন হয় তখন ম্যাক্সিমাম তোমার সানলাইট পড়ছে। তো সেম এরকম 0 ডিগ্রি যখন যদি রাখো অ্যাঙ্গেল করে, তখন কি হয় ম্যাক্সিমাম ফিল্ডলাইন্সগুলো পাস করে কিন্তু সারফেস দিয়ে। ওকে, তখন মনে করো তোমার এইভাবে আর কি, সিম্পল আমি তোমাকে দেখাই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমরা কি করে বুঝাই, এইভাবে, ঠিক আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখন যদি কোনো সারফেস যদি আমি এইভাবে রেখে দিই, তার উপরে যদি রেখে দিই, তখন কোনো ফিল্ড পাস করবে নো। কিন্তু আমি যদি একদম তার দিকে করে যদি রাখি, একদম যেদিকে ও যাচ্ছে সেদিকে করে যদি রাখি, যাবে। তো মূল কথা হলো এটাই যে যখনই তোমার আমার ফিল্ডলাইন্সের সাথে যখন তোমার সারফেস এরিয়া 90 ডিগ্রি করে যখন থাকে, তখন কি হয় তোমার ফ্লাক্স 0 হয়ে যায়, ফ্লাক্স পাসই করতে পারে না। আর যখনই তোমার সারফেস এরিয়া ইলেকট্রিক ফিল্ডের সাথে তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল যখন করে, তখন ম্যাক্সিমাম তোমার ফিল্ডলাইন্সগুলো পাস হয়ে যায়। তো 0 ডিগ্রি হলে ম্যাক্সিমাম হচ্ছে এমন কোনো ট্রিগোনোমেট্রিক ভ্যালু হলো কস, ঠিক আছে। আমি তো সিম্পল, আমি অতটা ডিগ্রিও তো যাচ্ছি না, মানে কেমনে কীভাবে ইয়ে করা যায়, কসটা আসলে কোথা থেকে, কসের কনসেপ্টটা আসলে কোথা থেকে, এটাই, ঠিক আছে। অ্যাঙ্গেল ওরিয়েন্টেশন উপরে ডিপেন্ড করে, এই জন্য আমরা এখানে দেখো কস থিটা, সারফেস এরিয়ার সাথে সারফেস এরিয়া বড় হতে লাগবে, আর খালি বড় হলেও হবে না, প্রপার ওরিয়েন্টেশনে থাকতে লাগবে ইলেকট্রিক ফিল্ডের সাথে। প্রপার ওরিয়েন্টেশন কস ফাংশনের মতো, কেন কি আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাচ্ছে ওইদিকে যদি আমার সারফেস এরিয়াটা যদি থাকে, ঠিক আছে, সারফেস এরিয়াটা যদি ওই ডাইরেকশনে যদি থাকে, ঠিক আছে, তখন কি হয় তোমার ম্যাক্সিমাম ফিল্ড তোমার পাস হয়ে যায়, ফ্লাক্স বেশি। আর যদি তার ঠিক পারপেন্ডিকুলার যদি থাকে, কোনো তোমার ফিল্ড লাইন্স পাস হয়ে যেতে পারে না, তখন ফ্লাক্স কি হয়ে যায় তোমার 0 হয়ে যায়। ওকে, এই জন্য আমি এখানে কসটা ফাংশনটা আমরা দিলাম। ওকে, তো এদের যদি আমি কম্বাইন যদি করি, তাইলে আর এতে যেটা পারি phi is equal to, তো কনস্ট্যান্টের ভ্যালু তোমার বন্ধ হবে ই ডেল্টা এস cos থিটা। তো phi দেখো ইলেকট্রিক ফিল্ড অফ ইলেকট্রিক ফিল্ড তোমার ভেক্টর কোয়ান্টিটি সারফেস এরিয়া তোমার একটা কি বললাম ভেক্টর হিসাবে ট্রিট করতে লাগবে, ঠিক আছে। সারফেস এরিয়া আপনার অনেক কনফিউজ হবে না, এটা স্কেলার, ইলেকট্রিক ওই যে গজ রড এগুলো কিন্তু আগে ফ্লাক্সে তোমার সারফেস এরিয়াকে এজ এ ভেক্টর হিসাবে ট্রিট করতে লাগে, এই জন্য ই ভেক্টর ডট ডেল্টা এস ভেক্টর। এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হলেই না কস আসে। ওকে, এই জন্য ইলেকট্রিক ফ্লাক্স এবং দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, এই জন্য ফাই বা ফ্লাক্স এটা তোমার স্কেলার কোয়ান্টিটি, ফাই ইজ স্কেলার কোয়ান্টিটি। ওকে, আরেকটা যে সবসময় মনে রাখবে, আমি তো এখানে একটু জোড়াতালি দিয়ে দিলাম থিটা, সবসময় মনে রাখবে ওই যে থিটা অ্যাঙ্গেল যেটা হয়, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল কারটার মধ্যে হয় সারফেস এরিয়া আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নাকি না, এটা আগে বোঝার সময় একটা আমি তোমাকে এমনি একটা এক্সাম্পল, একটা একটা রাফ একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে। থিটা যেটা আমরা নেই, থিটা কার মধ্যে অ্যাঙ্গেল নিয়ে মনে রাখবে, থিটা অ্যাঙ্গেলটা যেটা হলো, এটা হলো তোমার সারফেস এরিয়ার সাথে যেটা আমি নর্মাল ড্র করি, সারফেস এরিয়াকে ভেক্টর বানানোর জন্য আমি যেটা নর্মাল যেটা ড্র যেটা করি,
ঠিক আছে, নর্মাল আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের দিকে যেটা অ্যাঙ্গেল যেটা হয় এটা হলো তোমার থিটা। ঠিক আছে, সারফেস এরিয়ার আর থিটা যেটা নেই, এই যে এখানে যে থিটা যেটা আমরা নেব এটা কিন্তু ফর্মুলা, থিটা যেটা নেই এটা সারফেস এরিয়া আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল না। সারফেস এরিয়ার মধ্যে যেটা আমি আউটওয়ার্ড নর্মাল যেটা ড্র যেটা করি, এই আউটওয়ার্ড নর্মাল আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সাথে যেটা অ্যাঙ্গেল যেটা হয় এটা হলো তোমার থিটা। যেমন ধরে নাও ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, আর আমার সারফেস এরিয়াটা একটু এদিকে, আমার সারফেস এরিয়া একটু এরকম রাখলাম, আউটওয়ার্ড নর্মালটা কিরকম হবে, এদিকে এরকম হবে, হবে কি না? তো ওই যে অ্যাঙ্গেল হলো থিটা, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর নর্মাল হলো এদিকে। আমি এরকম কেন দিলাম, তুমি বলবে এরকম কেন দিলেন না? তুমি একটা জিনিস দেখো ভালো করে, তখন এই যে এইটা যেটা দেখছো এটা তো নর্মাল সারফেস এরিয়া, ঠিক আছে, তার সাথে আউটওয়ার্ড নর্মাল আমি ড্র করলে এরকম, ওই সারফেস এরিয়া যদি একটু টিল্টেড হয়ে যায় তো নর্মাল তো তার সাথে টিল্টেড হবে না। ওকে, তো ওই যে মনে করো এখান থেকে তোমার লাইট রেজ গুলো বেরোচ্ছে, জাস্ট ইমাজিন করো এখান থেকে তোমার লাইট রেজ বেরোচ্ছে, এখানে সারফেস এরিয়া রাখলাম, এরকম রাখলে কি হবে দেখো, ম্যাক্সিমাম লাইট পাস করবে না, এরকম যদি রাখি ম্যাক্সিমাম লাইট পাস করবে এই সারফেস এরিয়া দিয়ে, তখন ওই যে নর্মাল আর যে লাইট বা ইলেকট্রিক ফিল্ড যে পাস করছে তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এই জন্য ম্যাক্সিমাম তো হবেই। আর এখন যদি আমি লাইন্সগুলো মনে করবে এখান থেকে বেরোচ্ছে এরকম লাইন্স, ওদের সারফেস এরিয়াকে আমি যদি এরকম যদি করে দিই, এরকম যদি করে দিই, তো নর্মাল তার সাথে অ্যাটাচ যেটা ছিল এটা এইভাবে হয়ে গেল, তখন তার মধ্যে কোনো লাইন্স পাস করবে, করবে না, ঠিক আছে, লাইন্সগুলো তো এরকম চলে যাবে, তো তখন নর্মাল 80 ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হলো 90 ডিগ্রি। বা তখন সারফেস এরিয়াকে আমি যদি এরকম যদি রেখে দিই তখন কি পাস করবে ফিল্ড লাইন্স? না, এই সারফেস এরিয়া দিয়ে পাসই করবে না, কিন্তু তখন নর্মাল, এই যে নর্মাল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে তো 0। বুঝতে পারছো জিনিসটা? এই জন্য তোমার নর্মালটাও আমি এখানে টিল্টেড ওয়ে রাখলাম। তো মনে রাখবে এই জিনিসটা যে থিটা যেটা হয় ফ্লাক্সের ইয়েতে, এটা হলো, এটা কিন্তু আমরা কি করি সবসময় সারফেসের মধ্যে যেটা নর্মাল যেটা ড্র করি, ওই নর্মাল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল যেটা আমরা নিই। ওকে, এই জিনিসটা দেখে রাখবে এই যে কীভাবে আসবে, ঠিক আছে। আগে থিটাটা তোমার জাস্ট একটু তোমাকে একটু নর্মালি বোঝাবার জন্য থিটা কনসেপ্টটা আসলো কীভাবে এইটা, কিন্তু অ্যাকচুয়ালি থিটা কিন্তু এইটা মনে রাখবে। ওকে, সো এইটা গেল। এখন দেখো, এখন মনে করো কোনো একটা যদি আমি সারফেস এরিয়া তো খালি সবসময় যে তোমার সুন্দর হবে এরকম তো না, আমি যেমন একটা এখানে সুন্দর একটা স্কোয়ারের মতো বা রেক্ট্যাঙ্গেলের মতো একটা সারফেস এরিয়া ড্র করে দিলাম, সবসময় তো নাও হতে পারে। তখন কোনো সারফেস এরিয়া ধরে নাও মনে করো এরকম হলো, এটাও তো একটা তোমার সারফেস এরিয়া, এটাও তো একটা সারফেস, এটাও তো একটা সারফেস, ঠিক না? এটাও একটা সারফেস, উঁচা নিচা আছে এরকম তেরা দেখা। তো এটা যেন ফ্লাক্স আমি কি করে বার করব, তখন আমি কি করব, তখন আমি কি করি দেখো, এইটা শেপ যত তোমার একটু ইরেগুলার শেপ হোক না কেন, তাকে আমি কি করি ছোট ছোট আমার নোন যেটা সারফেস মনে করো আমি স্কোয়ারের সারফেস এরিয়া জানি, আমি কি করি এই যে ইরেগুলার ফিগারটাকে এটাকেও আমি কি করি ছোট ছোট স্কোয়ার আমি ডিভাইড করে দিই, ছোট ছোট, ঠিক আছে, ছোট ছোট স্কোয়ার আমি ডিভাইড করি। এখানে কি করব, ছোট ছোট স্কোয়ার ডিভাইড যদি করি, এরকম ছোট ছোট স্কোয়ার যদি আমি ড্র করতে থাকি তাহলে আস্তে আস্তে এই পুরো সারফেস এরিয়াটাকে আমি কভার করে নিতে পারবো না। আমি কি করবো, প্রথমে এই যে ছোট সারফেস এরিয়াটার জন্য আমি বার করবো, এই সারফেস এরিয়াটা কত ডিএস, এই ছোট সারফেস এরিয়া যদি বার যদি করি ফ্লাক্স কত, তাহলে পুরোটা আমি বার করতে পারবো না। কিভাবে, এরকম ছোট ছোট স্কোয়ার আমি আরো অ্যাড করতে যাবো এখানে, নিয়ে নিয়ে কি করব, পুরো এই সারফেসটার জন্য ফ্লাক্স কত হবে আমি বের করে নিতে পারবো। কেন কি এখানে তো ফ্লাক্সের ভ্যালুটা বার করা এত ইজি না, কেন ইজি না, ফ্লাক্স মনে করো ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমার বের হচ্ছে এদিক থেকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমার বের হচ্ছে এখান থেকে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখন তার
ফর্মুলাতে দেখো ডেল্টা এস সারফেস এর ম্যাগনিটিউড কত, এইরকম সারফেসের ম্যাগনিটিউড কেউ কি ফর্মুলা আছে নাকি কিছু নাই। তখন আমি কি করবো, আমি যেটা সারফেস এরিয়া যেটা জানি, ধরে নাও স্কোয়ারের আমি জানি সারফেস এরিয়া, তাই আমি কি করবো, এটা তো আমি কি করবো, এই সারফেস এরিয়াটাকে, এই যে ইরেগুলার সারফেস এরিয়াটাকে আমি ছোট 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 স্কোয়ারে ডিভাইড করে দেবো। এই যে এই ছোট ছোট স্কোয়ারে দিয়ে ফ্লাক্স আমি বার করতে পারবো। এরকম যদি ছোট ছোট স্কোয়ারে যদি আমি বার করতে থাকি কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ যদি এবার বার করতে থাকি, তাহলে এর সঙ্গে এরকম যোগ করতে 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 কি হবে, পুরাটা বের হয়ে যাবে। তো আমি বলাটার উদ্দেশ্য হলো তখন এইরকম মেথডকে কি বলা হয় তোমার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে আমরা বার করে নিতে পারবো। ওকে, এর মানে তখন আমি এটাকে এইভাবে লিখতে পারবো, ফাই টোটাল ফ্লাক্স অফ দিস কামিং আউট ফ্রম দিস, ওকে, দিস ক্লোজ সারফেস, এটা কিন্তু ক্লোজ সারফেস, ওকে, এটা কি হবে তোমার ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস, এইভাবে লেখা হবে। এটা দেখে ভয় পাবে না, এই যে সিম্বল, এই সিম্বল এটা নরমাল ইন্টিগ্রেশনই, ইন্টিগ্রেশন যেটা পারফর্ম করা হচ্ছে ক্লোজড সারফেসের মধ্যে পারফর্ম করা হচ্ছে, এরকম সারফেসের মধ্যে পারফর্ম করা হয়নি। এটা ক্লোজ সারফেস নাকি না, এরকম সারফেস এরিয়ার জন্য ফ্লাক্স তোমার করা যায় না, ভ্যালিড না, এরকম সারফেস এরিয়া ক্লোজড সারফেস, ওকে, এই জন্য এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। ওই যে ডিএস, আগে তো আমি বড় এরিয়া নিয়েছিলাম, এখন ছোট ছোট সারফেস এরিয়া নিয়ে এগুলাকে কি করবো, যোগ করতে থাকবো। ইন্টিগ্রেশন মানে কি, সামেশন, ওকে, এই একটা ডিএস ক্লোজ ইন্টিগ্রাল এত, ওকে। সো তুমি এই ফর্মুলা মনে রাখবে, ফাইল ই ভেক্টর ডট ডেল্টা এস, এগুলো বড় সারফেস এরিয়ার জন্য, বা ই ডেল্টা এস cos, এই ফর্মুলা মনে রাখবে আর এই ফর্মুলা মনে রাখবে, দুইটা ফর্মুলাই মনে রাখবে। আর আমরা কি দেখলাম, ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ওকে, স্কেলার, এরপরে তার এসআই ইউনিট জানতে লাগবে, নতুন একটা কোয়ান্টিটি আমি পেয়েছি, তো তার এসআই ইউনিট তো আমার জানতে তো লাগবে। এসআই ইউনিট কি হবে দেখো, ইলেকট্রিক ফিল্ডে কি থাকে, নিউটন পার কুলম্ব, আর সারফেস এর মিটার স্কয়ার, থিটার তো কিছু নেই, ওকে, তাই এসআই ইউনিট হলো এটা ফ্লাক্সে। আর কি বার করা বাকি রয়েছে আমাদের, ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা বার করতে লাগবে। ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, dimensional formula of phi, phi এর ডাইমেনশনাল ফর্মুলা কি, ওকে, তো phi এর ফর্মুলা আমরা কি জানি, e delta s cos theta, ওকে। তো cosটা তো কোনো ডাইমেনশন নেই, ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি লিখতে পারি, ফোর্স বাই চার্জ q, আর ডেল্টা s তো থাকলো। তো ফ্লাক্স আমি কি লিখতে পারি দেখো, ফোর্স এর কি হবে mlt - 2, আর চার্জের at, আর সারফেস এরিয়া কি থাকে তোমার L2। সো ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে তোমার m L3, এখানে 1 আছে, উপরে গেলে আবার কি হবে t - 3 m - 1, এটা হলো তোমার ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা। দেখে রাখবেন, পরীক্ষাতে জিজ্ঞেস কিন্তু করে, ফ্লাক্সের ফর্মুলা এটা, ইলেকট্রিক ফিল্ডকে কি লিখতে পারি, ফোর্স বাই চার্জ F/Q। তো ফোর্সের তো এটা ডাইমেনশনাল ফর্মুলা, সারফেস এরিয়াতে L2 জানোই, চার্জকে আমরা কি লিখি, কেন কি আমরা কারেন্ট জানি, কারেন্ট যেটা জানি এটা হলো তোমার চার্জ বাই টাইম। তো চার্জ কি হবে, কারেন্ট ইনটু টাইম, ওই যে কারেন্ট ইনটু টাইম লিখলাম ডাইমেনশনাল ফর্মুলা। এরপর তো তোমার ক্যালকুলেশন এইটা, ওকে। সো আজকে তোমার এইটুকু অবধি থাকো। আমরা কি পড়লাম, এরিয়া ভেক্টর পড়লাম, এরিয়াকে ভেক্টর কিভাবে বানাতে লাগে আমরা শিখলাম, কিভাবে ইউনিট নর্মাল মান ড্র করতে লাগে, আউটপুট নর্মাল ড্র করতে লাগে সবসময়। এবার ফ্লাক্স পড়লাম, ফ্লাক্স কি ইফেক্টের উপরে ডিপেন্ড করে, ইলেকট্রিক ফিল্ড বেশি হলেও ভালো, সারফেস এরিয়াও বেশি হতে লাগবে, খালি বেশি হলেও হবে না, সারফেস এরিয়া প্রপার অ্যাঙ্গেলে থাকতে লাগবে ইলেকট্রিক ফিল্ডের সাথে। আর অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হয়, সারফেসের মধ্যে যেটা নর্মাল আমরা ড্র করি, আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেটা হয় এটা, আর এটা কস ফাংশনের মধ্যে ডিপেন্ড করে। বার করলাম, ইন্টিগ্রাল ফর্ম বার করলাম, তার অ্যাসাইনমেন্টগুলো দেখলাম, আর ডাইমেনশনাল ফর্মুলা দেখলাম, ওকে। তাহলে আমার নেক্সট লেকচার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা পড়বো, এটা হলো গস ল। গস লটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি ভালো করে বুঝতে পারো, গস ল তুমি ইজিলি বুঝতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।